অনেক সহজ মনে হয়। আচ্ছা, অলরেডি তো ইকোনমিক্স পড়ছেন, কেউ একজন আমাকে বলেন যে হোয়াট ইজ ইকোনমি? ইকোনমিটা কি বলেন তো? যেহেতু ইকোনমিক্স শুরু করেছেন, ইকোনমি বলতে পারবেন। স্কারসিটি। আচ্ছা, একটু গুছিয়ে বলেন তো, এখানে হয়তো পাবেন, একটু দেখেন। The study of distributing the scarce resources among the organization. রাইট, ভেরি গুড। আচ্ছা, এখানে মূলত বলেছে যে আমাদের রিসোর্সেস গুলো লিমিটেড, তাই না? রিসোর্সেস গুলো কি লিমিটেড। এখন আপনি যদি লিমিটেড রিসোর্সকে প্রায়োরিটি অনুযায়ী ইউটিলাইজ না করতে পারেন বা সেভাবে ডিস্ট্রিবিউট না করতে পারেন, তাহলে কি হবে? কোন এক পক্ষ পাবে আবার কোন এক পক্ষ পাবে না, এরকম একটা ব্যাপার ঘটবে। এবং রিসোর্সগুলো যদি আপনি ঠিকঠাকভাবে ডিস্ট্রিবিউট করতে না পারেন বা ইউটিলাইজ করতে না পারেন, আপনি কিন্তু এই রিসোর্সগুলো ব্যবহার করে আপনার ইকোনমির কোনো ধরনের কোনো ডেভেলপ করতে পারেন, ঠিক আছে? সো যেগুলো দেখেন আমরা চাইলেও রিসোর্সগুলো বাড়াতে পারি না, সেগুলোর সঠিক ব্যবহার করাটাই উত্তম। তাহলে এখানে ইকোনমিক্সের মধ্যে মূল জিনিসটা কি? স্কারসিটি অফ রিসোর্সেস। স্কারসিটি অফ রিসোর্সেস। যেহেতু আমাদের রিসোর্স কম, সেহেতু ওই রিসোর্সকে আমরা কতটা ভালোভাবে ব্যবহার করে সর্বোচ্চ বেনিফিট নিয়ে আসতে পারি। কি বলেছি? জনগণের সর্বোচ্চ বেনিফিট হতে হবে, আপনি এমনভাবে রিসোর্সগুলোকে ইউজ করবেন। এরপর যেহেতু আমার রিসোর্সগুলোকে ডিস্ট্রিবিউট করতে হয়, ডিস্ট্রিবিউট আপনি এমনভাবে করবেন যেন কোনো এক পক্ষ একদমই ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার কোনো এক পক্ষ বেশি বেনিফিট হচ্ছে, এরকম করা যাবে না। আপনার দুই পক্ষকে কি সমানভাবে ভাগ আপনাকে দিতে হবে। সো আপনি যদি সমাজের মধ্যে একটা ব্যালেন্স রাখতে চান, তাহলে কি ইকোনমি গুরুত্বপূর্ণ। এখন এই ইকোনমিক্সের মেইন জিনিসটাই বলেছে যে স্কারসিটি অফ রিসোর্সেস। আপনাকে এই স্কারসিটি অফ রিসোর্সেস নিয়ে ইকোনমির বাকি টার্মগুলো করতে হবে। এই যে আমাদের যখন ডিমান্ড বেশি থাকে, তখন কি দেখবেন? ডিমান্ড যখন বেশি থাকে তখন কিন্তু প্রাইস লেভেল কম থাকে, আবার প্রাইস যখন অনেক হাই থাকে তখন ডিমান্ড কমে যায়, তখন ডিমান্ড কমে যায়। এভাবেই আসলে ব্যালেন্স হয়। এভাবে কি হয়? ব্যালেন্স হয়। একটা উদাহরণ খেয়াল করেন, ধরেন যখন ইকোনমিতে টাকার পরিমাণ অনেক বেড়ে যায়, ধরেন সবার হাতে প্রচুর টাকা, তখন এটা কিভাবে করে ব্যালেন্স করে বলেন তো? অনেক বেশি টাকা আমার ইকোনমিতে ছড়ানো ছিটানো, এখন এটাকে কিভাবে কমাবে? কার আইডিয়া আছে বলেন? ইকোনমিতে অনেক বেশি টাকার ছড়াছড়ি, ধরেন টাকার পরিমাণ অনেক বেড়ে গেছে, এখন জিনিসপত্রের দামও অনেক বেড়ে গেল। এই মুহূর্তে আপনি কি করবেন? মানে যদি আপনি নিজেকে বাংলাদেশ ব্যাংক হিসেবে মানে চিন্তা করেন, এখন আপনার দায়িত্বটা কি? টাকা ছাপানো না ম্যাম, ঋণের যে আমাদের লাখ টাকার ওটা মানে ওয়াটটা মনে করতেছ না, মানে যে ইন্টারেস্ট রেটটা বাড়াই দিন। রাইট, ইন্টারেস্ট রেট আপনি বাড়িয়ে দিলেন। আর কি করতে পারেন? এগুলো আপনারা ফাইন্যান্সে পড়েছেন, একটু মনে করে দেখেন। কি বলেছেন? আচ্ছা বলেন, আপনি বলেছেন ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিতে হবে, এটা খুব সুন্দর একটা আইডিয়া। এরপর আচ্ছা, তখন কি হয়? ইনভেস্টমেন্ট তখন বেড়ে যায়। কিভাবে বেড়ে যায়? ধরেন আপনি প্রাইস বাড়িয়ে দিলেন সবকিছু, আপনি দেখলেন যে আপনার ইকোনমিতে টাকার পরিমাণ কমাতে হবে। যে আপনি যে কথাটা বলেছেন, দুষ্টুমি করে বলেছেন, বাট কথাটা সঠিক। আপনি ধরেন সবকিছুর প্রাইস বাড়িয়ে দিলেন, এখন এই যে প্রাইস বাড়ানো অবস্থায় তখন কি হবে? পণ্যের ডিমান্ড কিন্তু কমে যাবে। ধরেন আপনি 5 টাকা থাকা অবস্থায় পণ্য কিনতেন 10টা, কিন্তু এখন যখন এটার দাম 10 টাকা হবে, তখন আপনি অবশ্যই 10টা পণ্য কিনবেন না, তখন ওটার পরিমাণ কমিয়ে দিবেন। দেখবেন যে যখন
ওটাকে এফডিআর করবে, যে কোনোভাবে ওটাকে ব্যাংকে রেখে আসবে। এভাবে করে আপনার ইকোনমিতে টাকা কমে যাবে, সবার হাতে হাতে টাকা কমে যাবে। এবং এটা যখন কমে যাবে তখন এক সময় আপনি আবার এই যে প্রাইসটা কমিয়ে দিতে পারবেন। তখন কি করবেন? প্রাইসটা আস্তে আস্তে কমিয়ে দিতে পারবেন। তো এভাবে করে ব্যালেন্স করাটাই কি বলেন তো ইকোনমির মূল টার্গেট। আচ্ছা, এখন দেখেন নেসেসিটিস অফ ইকোনমিক প্ল্যানিং ইন বাংলাদেশ। তারপর ওকে, দেখেন যে আমার ইকোনমিক প্ল্যানিংটা আমার বাংলাদেশের জন্য কেন প্রয়োজন। ওই যে আপনারা ইন্ডাস্ট্রি করেছেন না, ইন্ডাস্ট্রি আমার কেন দরকার, এটার সাথে আপনি রিলেট করতে পারবেন। যেমন ফার্স্ট অফ দেখেন ইকোনমিক ডেভেলপমেন্ট। আপনি যদি ইকোনমিক প্ল্যানিং না করেন ইকোনমিক ডেভেলপমেন্ট কিভাবে হবে? আমি আগেই বলেছি প্ল্যানিং এর মধ্যে কি কি পড়ে। আপনি কখন কাজটা করবেন, আপনি কিভাবে কাজটা করবেন, কেন করবেন, কোন উপায়ে করবেন, কাদেরকে ব্যবহার করে করবেন, এই যে প্রত্যেকটা প্ল্যানিং আমরা মানে কোথায় করি, এই কনসেপ্ট ডেভেলপ করার পরে কিন্তু আমরা এই প্ল্যানিংগুলো করে ফেলি। আপনি যদি সঠিক একটা প্ল্যান করতে পারেন আপনার টার্গেট হাফ ওখানেই বাস্তবায়ন হয়ে যাবে। বাট আপনার কোনো টার্গেট নাই, কোনো প্ল্যানিং নাই, তাহলে আপনি অহেতুকভাবে মাঠে নামার পরে দেখবেন যে আপনি কোনো দিক পাচ্ছেন না। সুতরাং আপনাকে আগে প্ল্যানিং করে নিতে হবে, তখন আপনার প্ল্যানিং এর মধ্যে কোনো ধরনের কোনো চেঞ্জেস দরকার হলেও আপনি খুব সুন্দরভাবে সেটাকে ব্যালেন্স করতে পারবেন। তাহলে আমার ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য কি দরকার? ইকোনমিক প্ল্যানিং। ওকে, এবার দেখেন প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। ইকোনমির সংজ্ঞা করতে গিয়েই বলেছেন যে আমার ইকোনমিতে রিসোর্সের পরিমাণ যেহেতু কম, লিমিটেড, সেজন্য সেটাকে সুন্দরভাবে ব্যবহার করার জন্য আমি একটা রিসোর্সকে কত ভালোভাবে ব্যবহার করে কত কম সময়ের মধ্যে সর্বোচ্চ বেনিফিট নিয়ে আসতে পারি সেটা নিশ্চিত করে কি ইকোনমিক প্ল্যানিং। এবার দেখেন প্রমোটস ন্যাশনাল ইনকাম। আপনার যদি ইকোনমিতে ইনকাম বাড়ে, পার ক্যাপিটাল ইনকাম যদি বাড়ে, তাহলে কি ন্যাশনাল ইনকাম আপনার বাড়বে না? তাহলে ন্যাশনাল ইনকাম বাড়ানোর জন্য আমার কি প্রয়োজন? ইকোনমিক প্ল্যানিং। ওকে, এবার দেখেন ইমপ্রুভ স্ট্যান্ডার্ড অফ লিভিং। আপনাদের মনে আছে আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে আপনাদের যখন 10 টাকা ইনকাম থাকবে তখন আপনার যে লাইফ লিড করবেন, 20 টাকা ইনকাম হলে লাইফ লিড সেরকম ভাবে করবেন না, কারণ আপনি তখন স্বাভাবিকভাবে কি করবেন? আপগ্রেড করবেন। কারণ মানুষ এক পর্যায়ে সবসময় থাকে না, মানুষ কষ্ট করে কেন? তার অবস্থান পরিবর্তন করার জন্য। এই যে মানুষ এত চাকরির জন্য ছুটছে, ব্যবসা বাণিজ্য করছে, যাই করছে, এত কষ্ট কেন করছে? সে বর্তমান যে অবস্থায় আছে তার চাইতে আরেকটু ভালো থাকার আশায়। সবসময় কি আমাদের মধ্যে একটা আশা থাকে আমরা একটু ভালো থাকবো। সুতরাং আমার স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়ানোর জন্য কি প্রয়োজন? প্রপার একটা ইকোনমিক প্ল্যানিং প্রয়োজন। ওকে, এবার দেখেন রিডিউসেস ইন ইকুয়ালিটি অফ ইনকাম। সরি, এখানে ইনইকুয়ালিটি হবে, এখানে একটা মিস্টেক আছে। হ্যাঁ, আচ্ছা, এই যে বললাম যে কেউ খুব বেশি ইনকাম করছে, কেউ আবার খুব কম ইনকাম করছে। দেখবেন যে বিশ্বের অনেক কান্ট্রিতে কি হয়, একটা লো স্যালারি বা একদম লোয়ার লেভেলে যে ওয়েজেস থাকবে সেটা গভর্নমেন্ট থেকে নির্ধারণ করে দেয়। মানে আপনি এর চাইতে নিচে কোনো কাউকেই আপনি স্যালারি দিতে পারবেন না। এরকম অনেক কান্ট্রিতে নিয়ম আছে। একদম আপনি যে সবচাইতে আপনার ডাউন লেভেলে যে থাকবে আপনি তাকে কত স্যালারি দিবেন সেটা গভর্নমেন্ট থেকে ঠিক করা হবে। আপনি এর চাইতে কম স্যালারি কাউকে দিতে পারবেন না। তার মানে ওরা যে লো স্যালারিটা দিচ্ছে সেটা দিয়ে আলটিমেটলি তারা লাইফ লিড করতে পারছে। তাদের এমন কোনো স্যালারি দিচ্ছে না যেটা দিয়ে তার চলতে কষ্ট হবে। বুঝতে পেরেছেন? এবং ওই লোয়ার লেভেলের স্যালারিটা সবার জন্য সমান হয়। মানে আপনি যে পক্ষকেই দেন না কেন এর চাইতে কম স্যালারি আপনি দিতে পারবেন না। সেটা বড় কর্মকর্তার জন্য যা, একদম নিচের লেভেলে যে আছে তার জন্য সেম। সো এই লোয়ার লেভেলের স্যালারিটা যদি ফিক্স থাকে তাহলে মানুষের মধ্যে বৈষম্য কমে যায়। এই যে ইনইকুয়ালিটি অফ ইনকাম এটা কিন্তু কমে যায়। আপনি দেখবেন অনেক সময় এরকম হয় যখন একটা ইনক্রিমেন্ট হয় তখন দেখবেন যে কোনো একটা পক্ষের ইনক্রিমেন্ট বাড়ছে অল্প একটু ওই পার্সেন্টেজ করলে, আবার কোনো একটা পক্ষের ওই ইনক্রিমেন্টে অনেক টাকা বেড়ে যাচ্ছে। সো এটা একটা বৈষম্য, এটা করা যাবে না। আপনার হচ্ছে ইনইকুয়ালিটি অফ ইনকামকে যদি আপনি রোধ করতে চান বা ব্যালেন্স করতে চান তাহলে আপনার একটা প্রপার ইকোনমিক প্ল্যানিং প্রয়োজন। ওকে, এবার দেখেন রেইজেস ফুড প্রোডাকশন। ইকোনমিক প্ল্যানিং যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে ফুড প্রোডাকশন বাড়বে। কেন বাড়বে? ইকোনমিক প্ল্যানিং এর অন্তর্ভুক্ত হচ্ছে কি আপনার এগ্রিকালচার। এগ্রিকালচার কার অন্তর্ভুক্ত? ইকোনমিক প্ল্যানিং এর অন্তর্ভুক্ত। এখন এখানে যদি আপনি প্রপার প্ল্যানিং করতে পারেন তার মানে আপনার এগ্রিকালচারাল সাইট ডেভেলপ হবে
এবং ওখানে যেহেতু আমার বড় একটা পোর্শন জড়িত ওই প্রফেশনের সাথে, তার মানে আপনার ফুড প্রোডাকশন অবশ্যই বাড়বে। ফুড প্রোডাকশন বাড়া মানে আবার আপনি উপরে চলে যান, ন্যাশনাল ইনকাম বাড়বে, আপনার স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়বে। ঠিক আছে? আচ্ছা, এস্টাবলিশমেন্ট অফ নিউ ইন্ডাস্ট্রিজ ফর ইনক্রিজিং প্রোডাকশন। আগেই জেনেছেন যে আপনার বড় বড় ইন্ডাস্ট্রির জন্য কি দরকার? ছোট ছোট ইন্ডাস্ট্রি প্রয়োজন। আপনার বড় ইন্ডাস্ট্রিতে র ম্যাটেরিয়ালের জন্য কার প্রয়োজন? ছোট ইন্ডাস্ট্রির প্রয়োজন। সুতরাং ইকোনমিক প্ল্যানিং যদি প্রপার হয়, ইন্ডাস্ট্রির সংখ্যা যদি বাড়ে, ছোট ছোট ইন্ডাস্ট্রির সংখ্যা কি আমরা বাড়াতে পারবো। দেখেন, বড় ইন্ডাস্ট্রি বাড়ানোর মানে কিন্তু আপনি আরো অনেকগুলো ইন্ডাস্ট্রি বাড়িয়ে ফেলছেন। কিভাবে? তার র ম্যাটেরিয়াল যোগান দেওয়ার জন্য। ওকে, এক্সপানশন অফ ট্রেড। ইকোনমিক প্ল্যানিং যদি আপনার ডেভেলপ করতে পারেন, ইকোনমিক প্ল্যানিং যদি প্রপার হয়, আপনার কিন্তু ট্রেড বাড়বে। আপনার দেশের সাথে বিদেশে, বিদেশের সাথে দেশে, দেশের মধ্যে অভ্যন্তরীণ সকল কিছুই কি আমার বেড়ে যাবে। ওকে, এবার দেখেন প্রিপারেশন অফ গ্রাউন্ড ফর মার্কেট ইকোনমি। ওকে, হোয়াট ইজ মার্কেট ইকোনমি? বলেন, হোয়াট ইজ মার্কেট ইকোনমি? কার ধারণা আছে? একটু এদিকে মনোযোগ দেন। হোয়াট ইজ মার্কেট ইকোনমি? কে বলতে পারবেন? একটু ট্রাই করেন। আচ্ছা, কেউ কেউ ফোন দেখছেন, দেখেন কোনো সমস্যা নেই, কিন্তু ওটা দেখে বলার ট্রাই করেন, দেখে আপনাদের কনসেপ্ট কিরকম। আজকে যে এই মার্কেট ইকোনমি সম্পর্কে সঠিক ধারণা আমাকে দিতে পারবেন, তার জন্য 2 মার্কস বোনাস, 2 মার্কস। উইদিন 1 মিনিট মনে ট্রাই করেন, কোনো সমস্যা নেই, বাট আমাকে 1 মিনিটের মধ্যে আপনি অ্যানসার করতে হবে। আপনি হাত তুলেছেন, আপনি হাত তুলেছেন। ওকে, 2 জন আমি পেয়েছি। আর কেউ? আপনি বলবেন এদিকে বলবেন। আচ্ছা, 2 জনের মধ্যে পিছন থেকে কে হাত তুলেছিলেন? আপনি বলেন। মার্কেটিং ইকোনমি হলো যে মার্কেটের ভিতরে প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন এন্ড প্রাইসিং ঠিক করাটা আগে মার্কেটিং ইকোনমি। এই প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন এটা কে ঠিক করবে বলেন তো? গভর্নমেন্ট। গভর্নমেন্ট। আচ্ছা, আপনি একটু কাছাকাছি গিয়েছেন, পুরোপুরি হয়নি। আপনি আপনি বলেন। বুঝিনি। প্রাইভেট কোম্পানিগুলো ফিক্স করবে। আপনি বাজারে চাহিদা এবং যোগান, মানে যখন চাহিদা থাকবে সেই পরিমাণ যোগান দেওয়ার জন্য যে পরিমাণ উৎপাদন এবং দাম নির্ধারণ করবে তাকে মার্কেট ইকোনমি। দামটা কে নির্ধারণ করবে? দাম হচ্ছে যারা উৎপাদন করবে, উৎপাদন করার পর যখন আমরা সেটা মানে বড় পরে হাতে যাবে, তার ওটা থেকে দাম নির্ধারণ হয় একটা, মানে যখন আমি রাইট। আপনি অনেকটা বলে ফেলেছেন, কাছাকাছি চলে গিয়েছে। আপনি না বলে বলেন। হ্যাঁ, বলেন, আপনি বলেন। সবাই বলেছে, আপনি বলেন। একটু কথা বলা যাবে না। আপনি শুনেন, আপনি বাংলায় গুছিয়ে বলেন, কোনো সমস্যা নেই, বলেন। ওকে, বলেন। Production and prices are determined by competition between privately owned businesses. ওকে, বসেন। এই পাশ থেকে কে বলবেন? আপনি হাত তুলেছিলেন? কে হাত তুলেছিলেন? ওকে, অনেকে বলে ফেলেছেন, সবার অ্যানসার কিন্তু কাছাকাছি। এখন দেখেন, এই ইকোনমি বুঝতে গেলে আপনাদেরকে 3টা টার্ম একসাথে বুঝতে হবে। হ্যাঁ, দেখেন, এই যে আপনারা গুগল দেখছেন, তারপর বলছেন, এটাও কিন্তু একটা কোয়ালিটির মধ্যেই পড়ে। আপনি ইনস্ট্যান্ট একটা জিনিস অ্যানসার করতে পারছেন। ঠিক আছে, এটাকে নেগেটিভলি নেওয়ার কিছু নাই। দেখেন, একটা হচ্ছে মার্কেট ইকোনমি, একটা হচ্ছে কমান্ড ইকোনমি, আরেকটা কি মিক্সড ইকোনমি। দেখেন, মার্কেট ইকোনমি, কমান্ড ইকোনমি, মিক্সড ইকোনমি। এখন আমরা প্রথমে জানবো মার্কেট ইকোনমি। দেখেন, মার্কেট ইকোনমিতে যখন আপনি থাকবেন, তখন আপনি যেটা বলেছিলেন যে আপনার মার্কেটের ডিমান্ড কেমন, মার্কেটের সাপ্লাই কেমন, এটার উপর বিবেচনা করে প্রাইস ফিক্স করা, অথবা হচ্ছে আপনি কত পরিমাণে পণ্য ডিস্ট্রিবিউট করবেন, কতটুকু করবেন না, বা আপনি কতটুকু প্রডিউস করবেন, কতটুকু করবেন না, কোন বছর কতখানি প্রডিউস করবেন, পুরোপুরি সিদ্ধান্ত কে নেবে? আপনি নিজে নেবেন। ধরেন আপনার একটা কোম্পানি আছে, এখন এখানে আপনার গভর্নমেন্ট ঠিক করে দেবে না যে আপনি কত % সেল করবেন বা এর প্রাইস কেমন রাখবেন, কিংবা আপনি এই বছর কতটুকু উৎপাদন করতে পারবেন, এটা গভর্নমেন্ট থেকে ঠিক করে দেবে না।
এটা ঠিক করবে কে? আপনি নিজে মার্কেটকে অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করার পরে আপনি নিজেই এটা ঠিক করতে পারবেন যে আমার প্রাইস কেমন রাখা উচিত। কিছু বলবেন? আমি একটু ভাবছিলাম ওই এগ্রিকালচার নিয়ে কথা বলতেছিলাম না, ভাবছিলাম কাঁচামাল আর কি ওইগুলো নিয়ে কথা বলছি। আচ্ছা আচ্ছা, ওই এখানে এটার সাথে কানেক্টেড যে আপনি আপনার ইন্ডাস্ট্রি আছে, আপনার ইন্ডাস্ট্রিতে কতটুকু প্রোডিউস করবেন, কতটুকু র ম্যাটেরিয়াল আনবেন, এটা কতখানি ডিস্ট্রিবিউট করবেন, কতখানি সেল করবেন, কতটা আপনি বাইরে এক্সপোর্ট করবেন, এটা সম্পূর্ণ কি আপনার উপরে। কিন্তু আপনার অবশ্যই তো গভর্নমেন্টের একটা রুলস আছে, সেটা মানতে হবে। আপনি চাইলে একদম যে সবটা নিজের মতো করবেন, ব্যাপারটা এরকম না। কিছু রুলস কিন্তু আমরা মানি, ঠিক আছে? তো এখানে আমরা তাহলে কি দেখলাম যে এখানে আপনি যাই করবেন না কেন, প্রাইস বলেন, প্রোডাকশন বলেন, ডিস্ট্রিবিউশন বলেন, প্রত্যেকটা জিনিস কে ঠিক করবে? প্রাইভেট সেক্টর, বা আপনি ঠিক করবেন। ইন্ডিভিজুয়ালিস্টিক ইকোনমি এটা। এখানে আপনার চিন্তা ভাবনা কি ইন্ডিভিজুয়াল। এবার আসে কমান্ড ইকোনমিতে। কমান্ড ইকোনমিতে ঠিক তার উল্টো। কিরকম? আপনার এই বছর কতটুকু প্রোডাকশন হবে, কতটুকু ডিস্ট্রিবিউট হবে, এর প্রাইস কিরকম হবে, আপনি কাদের মধ্যে এটা ডিস্ট্রিবিউট করবেন এবং সমাজে যারা থাকবে সবাই যেন সমানভাবে পায়, এটা সম্পূর্ণ কে ঠিক করবে? গভর্নমেন্ট। আপনাকে গভর্নমেন্ট যেটা ঠিক করে দেবে আপনাকে সেটাই করতে হবে। আপনি চাইলেও আপনার মতো করে প্রোডাকশন করতে পারবেন না, আপনার মতো করে ডিস্ট্রিবিউট করতে পারবেন না, কিংবা প্রাইস ফিক্সও আপনি করতে পারবেন না। এটা হচ্ছে কমান্ড ইকোনমি। এবং এখানে ফলো করা হয় কি কালেক্টিভিজম। একটু খেয়াল করেন, এটা কিন্তু আমাদের পরীক্ষায় আসবে। এখানে এই পয়েন্টটা রাখার মানে হচ্ছে এটার সাথে এটাকে কানেক্ট করা, ঠিক আছে? তাহলে এখানে আপনি কি চর্চা করছেন? ইন্ডিভিজুয়ালিস্টিক ইকোনমি। আর এখানে আপনি কি নিচ্ছেন? কালেক্টিভিজম। দেখেন, মার্কেট ইকোনমিতে কি পেয়েছেন? ইন্ডিভিজুয়ালিজম। আর কমান্ড ইকোনমিতে কালেক্টিভিজম। এবার আসেন, এই দুইটার মিক্স হচ্ছে মিক্সড ইকোনমি। সমাজতান্ত্রিক। হ্যাঁ, সমাজতান্ত্রিক। আচ্ছা, এবারে দেখেন, এটা আর এটা মিক্স হয়ে যেটা হয় সেটাই কি মিক্সড ইকোনমি, দ্য কম্বিনেশন অফ মার্কেট ইকোনমি এন্ড কমান্ড ইকোনমি। তাহলে মিক্সড ইকোনমি ক্যারেক্টারিস্টিক্স কি হবে? এখানে আপনি প্রোডাকশন যা করবেন, ডিস্ট্রিবিউশন যা করবেন, প্রাইস যেটা ফিক্স করবেন, সেটা কারা করবে? গভর্নমেন্টও করবে, প্রাইভেট সেক্টরও করবে। দেখেন, আমাদের বাংলাদেশের কথা চিন্তা করেন। বলেন তো বাংলাদেশে কোন ইকোনমি? মিক্সড ইকোনমি। কেন মিক্সড ইকোনমি? দেখেন, এখানে আপনি জেনেছেন ইন্ডিভিজুয়ালিজম, এখানে কি কালেক্টিভিজম। এখানে তাহলে কি হবে? ডেমোক্রেসি। দেখেন, এখানে কি ইন্ডিভিজুয়ালিজম, এখানে কালেক্টিভিজম, এখানে কি ডেমোক্রেসি। তাহলে মিক্সড ইকোনমিতে যেহেতু আমার প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর দুটোই একসাথে কাজ করে। একটা জিনিস চিন্তা করে দেখেন, রোডস এন্ড হাইওয়ে, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, বিটিআরসি, বিটিসিএল, এগুলো কি গভর্নমেন্ট অর্গানাইজেশন। এগুলো কি গভর্নমেন্ট অর্গানাইজেশন। এখানে আপনার কতটুকু কি হবে, কতটুকু প্রোডাকশন হবে, কতটুকু ডিস্ট্রিবিউট হবে, এটা সম্পূর্ণ কে ঠিক করে? গভর্নমেন্ট। আবার আপনি চিন্তা করেন স্কাওয়ার ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো, এরকম যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলো বা এই যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যাই আছে, অথবা গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোর কথা চিন্তা করেন, এর প্রোডাকশন বা ডিস্ট্রিবিউশন কি নির্ধারণ করে? প্রাইভেট সেক্টর। এখন এখানে কিন্তু গভর্নমেন্ট হস্তক্ষেপ করছে না। গভর্নমেন্ট কোথায় হস্তক্ষেপ করছে? কিছু লিগ্যাল রুলস এবং রেগুলেশন আছে, আপনাকে রুলস এবং রেগুলেশন মানতে হবে। আপনি চাইলেও আপনার কর্মীকে বেতন না দিয়ে খাটাবেন, সেটা পারবেন না। আপনার কর্মীকে বেতন না দিয়ে খাটাচ্ছেন, সেটা কিন্তু আপনি পারছেন না। তাহলে গভর্নমেন্টের রুলস এবং রেগুলেশন আপনাকে মানতে হবে। এবার কি বুঝতে পেরেছেন যে কমান্ড ইকোনমি কি, মার্কেট ইকোনমি কি এবং মিক্সড ইকোনমি? ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে বলেন তো মার্কেট ইকোনমিতে কি ফলো করা হয়? ইন্ডিভিজুয়ালিজম। কমান্ড ইকোনমিতে কালেক্টিভিজম। কমান্ড ইকোনমিতে কি কালেক্টিভিজম। আর মিক্সড ইকোনমি ডেমোক্রেসি। মনে থাকবে? এবং এটাকে আপনারা 5 স্টার করেন, এটা পরীক্ষায় আসবে মাস্ট। আমি নিজেই 5 স্টার করে দিলাম। এটা খুব সুন্দর করে খাতায় তোলেন। আমি যদিও সংক্ষিপ্তভাবে তুলেছি, আপনারা এটা সুন্দরভাবে তুলেন। এটা পরীক্ষায় থাকার সম্ভাবনা খুব বেশি, সুতরাং এটা বুঝতে হবে, করতে হবে। আর এই ইকোনমিক সিস্টেম, একটা জিনিস মাথায় রাখেন, আপনারা ইকোনমিক সিস্টেম এবং ইকোনমিক প্ল্যানিং এই দুটাকে গুলিয়ে ফেলেন। ইকোনমিক সিস্টেম, ইকোনমিক প্ল্যানিং এই দুইটাকে গুলিয়ে ফেলেন এবং খাতার মধ্যে এই দুইটাকে উল্টাপাল্টা করে লেখেন। এই জন্য আমরা এটা শেষ হয়ে গিয়েছে, এটা শেষ হওয়ার পরে আমরা এই যে ইকোনমিক্স প্ল্যানিং করব।
বাকিরা একটু নোট করতে থাকেন। ডিসিশন মেক করে ডিমান্ড কি হবে বা আমরা কিভাবে ঠিক ইয়ে করব চালাবো। আর কমান্ড ইকোনমিটা হচ্ছে কালেকটিভিজম, এটা হচ্ছে গভর্নমেন্টই ডিসাইড করবে কি পণ্য উৎপাদন করতে হবে বা কি নির্ধারণ করতে হবে, এটা গভর্নমেন্ট ডিসাইড করবে। আর মিক্সড ইকোনমি হচ্ছে দুইটা মিক্সচার, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল হবে এবং গভর্নমেন্ট এটাকে ইন্টারফেয়ার। এটার মধ্যে কোনটা আপনি প্র্যাকটিস করছেন? মিক্সড ইকোনমি ডেমোক্রেসি। আর আপনার হচ্ছে মার্কেট ইকোনমি কোনটা প্র্যাকটিস করছেন? ইন্ডিভিজুয়াল। আর আপনার হচ্ছে কমান্ড ইকোনমিতে কালেকটিভিজম। ভেরি গুড, সবাই ওনার জন্য একটা ক্ল্যাপ দিবেন। ক্লাসের পরে ক্লাসে শেষ করে ফেললে বাসায় গিয়ে মজা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এটা তুলেছেন? তাড়াতাড়ি তুলেন। একটা কাজ করেন, একজন একটা ছবি তুলে রাখেন, তাহলে পরবর্তীতে যে মিস করবেন তার করতে সুবিধা হবে। ওকে, আমরা এবার পরবর্তীটা বুঝবো। দেখেন, আপনাদের এরকম আসতে পারে ডিফারেন্স বিটুইন ইকোনমিক প্ল্যান এন্ড ইকোনমিক সিস্টেম। খেয়াল করেন, এতক্ষণ কি পড়েছেন? ইকোনমিক সিস্টেম। এখন কি পড়বেন? ইকোনমিক প্ল্যানিং। খেয়াল করেন, কথা বলা যাবে না, পেছন থেকে কথা হচ্ছে। ওকে, এবার দেখেন, আমরা এতক্ষণ দেখেছি ইকোনমিক সিস্টেম। ইকোনমিক সিস্টেম তিন ধরনের: মার্কেট ইকোনমি, কমান্ড ইকোনমি, মিক্সড ইকোনমি। এখন আমরা জাস্ট এটা থেকে বের হয়ে যাব। এখন আমরা দেখব ইকোনমিক প্ল্যানিং কয় ধরনের, টাইপস অফ ইকোনমিক প্ল্যানিং। এখানে দেখেন, একটা হচ্ছে লং টার্ম, একটা হচ্ছে শর্ট টার্ম, আরেকটা কি মাঝখানে দেখেন মিড টার্ম। এটা হচ্ছে ইকোনমিক প্ল্যানিং এর ধরন। এখন আমাকে বলেন, লং টার্ম প্ল্যানিং সম্পর্কে কে জানেন? আপনি বলেন। লং টার্ম প্ল্যানিং হচ্ছে আমার নেক্সট 20-10 ইয়ার্সে আমার কোম্পানিতে মানে কতটুকু বিষয়টা মানে মেন অ্যাকশন বিষয়টা হচ্ছে যে ভিশন। আপনারা ভিশন, রাইট, ভিশন এবং মিশন সম্পর্কে জানেন। যেটা আপনার কোম্পানির ভিশন সেটা কি? লং টার্ম প্ল্যানিং। যেটা আপনার কোম্পানির মিশন সেটা কি? সেটা হচ্ছে শর্ট টার্ম এবং মিড টার্ম প্ল্যানিং। কারণ ভিশনের মধ্যে আপনার অনেক ধরনের ভাগ থাকবে। কিছু ভিশন দেখবেন 1 বছরের মধ্যে শেষ হয়ে যাবে, মানে মিশন 1 বছরের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। কিছু আবার দেখবেন 1 থেকে 5 বছরের মধ্যে শেষ হচ্ছে। সুতরাং লং টার্ম প্ল্যানিং এর মধ্যে হচ্ছে আপনার ইকোনমিক প্ল্যানিংটা 10 থেকে 15 বছর বা 20 বছর কিংবা 25 বছরেরও হতে পারে। এটা হচ্ছে ভিশন 2021 এর উদাহরণ দেওয়া হয়েছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, লং টার্ম প্ল্যানিং এ আপনি 10 বছরের উপরে ধরছেন বা 5 বছরের উপরে ধরছেন। 5 থেকে শুরু করে আপনি সর্বোচ্চ বছর পর্যন্ত ধরতে পারেন। আপনার প্ল্যানিংটা এভাবে হবে। আর মিড টার্মে আসে, আমরা উল্টো যাচ্ছি। লং টার্ম থেকে কোথায় যাচ্ছি? মিড টার্মে। মিড টার্ম প্ল্যানিংটা দেখেন, এখানে উইদিন 5 ইয়ার্স। চিন্তা করেন, 1 থেকে 5 বছর আপনি লং টার্ম প্ল্যানিং করছেন কি 5 ইয়ার্স অর প্লাস, 5 বছর অথবা 5 বছরের চাইতে বেশি। কিন্তু আপনি যখন মিড টার্ম করবেন তখন কি হবে? 1 থেকে 5 বছর, মিনিমাম 1 থেকে 5 বছর, মিনিমাম 1 বছর, সর্বোচ্চ 5 বছর। যখন আপনি শর্ট টার্ম করবেন 0 থেকে 1 বছর। কি বলেছি? আপনি শর্ট টার্ম প্ল্যানিং কি করতে পারেন? একদম ছোট্ট একটা প্রজেক্ট আপনি হাতে নিলেন। দেখেন, খুব ছোট পরিসর একটা প্রজেক্ট আপনি হাতে নিলেন, সেটাকে আপনি 0 থেকে 1 বছরের মধ্যে শেষ করতে হবে। সেটা কি? শর্ট টার্ম প্ল্যানিং। আর মিড টার্ম কি? 1 থেকে 5 বছরের মধ্যে, উইদিন 1 to 5 ইয়ার্স। আর লং টার্মে আসে 5 to, আপনি উপরে যা হয় 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, অনেকভাবে করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, আমাকে বলেন তো, এই যে পদ্মা সেতু, এটা কোন ধরনের প্রকল্প ছিল? এই তিনটার মধ্যে কোনটা ছিল? আবার চিন্তা করেন, কেন লং টার্ম? আপনি প্রথমে যে পরিকল্পনাটা করা হয়েছে, এটা কি 5 বছরের বেশি সময় লাগে? এরপরে যেটা বেড়েছে সেটা কিন্তু বিভিন্ন কারণে বেড়েছে। ধরেন করাপশন হোক বা আরো অনেক ধরনের এখানে বিষয় ছিল। তো সেটার সাথে আমরা না যাই, কিন্তু পরিকল্পনাটা কত বছরের ছিল?
লং টার্ম। এখন আপনি একটা কোম্পানির উদাহরণ দিয়ে বুঝেন। আপনার একটা কোম্পানি আছে, এখন এই কোম্পানিটার ভিশন আপনি ধরলেন যে আপনি 10 বছরের মধ্যে মার্কেটে 1 নম্বর পজিশনে থাকতে চান। আপনি যেই ইন্ডাস্ট্রির আন্ডারে করছেন, আপনি সেই ইন্ডাস্ট্রির মধ্যে আপনার কোম্পানিকে 10 বছরের মধ্যে সেরাদের সেরা তালিকায় দেখতে চান। এটা কি আপনার ভিশন? এটা কি ভিশন? এই ভিশনগুলো কি আপনার বলেন তো, লং টার্ম, শর্ট টার্ম নাকি মিড টার্ম? এটা হচ্ছে লং টার্ম প্ল্যানিং। এখন আপনার এই ভিশনটা মানে অ্যাচিভ করার জন্য আপনার কিছু মিশনের প্রয়োজন আছে না? এখন আপনি চিন্তা করলেন যে আপনি 1 থেকে 5 বছরের মধ্যে আপনার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোকে মার্কেটে এমন একটা পজিশন ক্রিয়েট করবেন যেন মানুষ প্রথমেই আপনার প্রোডাক্টের কথা চিন্তা করে। কি করলেন? আপনার প্রোডাক্টের প্রাইস আপনি এমন ভাবে রাখলেন বা কোয়ালিটি এমন ভাবে ডেভেলপ করলেন, প্রাইস এবং কোয়ালিটির মধ্যে আপনি ব্যালেন্স করলেন। ব্যালেন্স করে একটা ভ্যালুয়েবল গুডস আপনি কাস্টমারের হাতে তুলে দিলেন। এগুলো কি একটা মিশন? এখন এই মিশনটা কি আপনি 1 থেকে 5 বছরের মধ্যে সমাধান করতে পারবেন না? এটাকে আপনি কোন টার্মে ধরতে পারেন? মিড টার্ম। এইবারে আসেন, আপনি চাচ্ছেন আপনি যাদেরকে নিয়োগ দেবেন, মানে আপনার যারা কর্মী থাকবে, সেই কর্মীদের মধ্যে কিছু কোড অফ কন্ডাক্ট থাকবে যেগুলো বিদ্যমান, এবং আপনি আপনার অর্গানাইজেশনে এমন কিছু কোড প্র্যাকটিস করবেন যেটা আপনি হচ্ছে একদম আপনার ভিশন অর্জন করতে সহায়তা করে। ধরেন আপনি যখন রিক্রুটমেন্ট করবেন, মানে আপনার কোনো কর্মী আপনি রিক্রুট করছেন, তখন আপনি একটা জিনিস খেয়াল করলেন যে যারা হচ্ছে আপনার ওই যে ডোপ টেস্ট চিনেন, আপনি ডোপ টেস্ট করে হচ্ছে আপনার কর্মীকে নিয়োগ দিলেন। তার মানে আপনি কিন্তু নিশ্চিত করছেন যে আপনি কোনো ধরনের যারা নেশা করে বা এই ধরনের কোনো কাজে লিপ্ত, আপনি তাদেরকে কি আপনার অর্গানাইজেশনে নিচ্ছেন না। এরপর দেখেন আপনি আরেকটা জিনিস এখানে এনশিওর করতে চাইলেন যে ছেলে মেয়ের মধ্যে যে জেন্ডার ডিসক্রিমিনেশন থাকে, আপনি আপনার অর্গানাইজেশনে কোনো ধরনের জেন্ডার ডিসক্রিমিনেশন রাখবেন না। এখন আমাকে বলেন তো, এটা কি 2 দিনে আপনি পারবেন? বলেন, আপনি কোনো ধরনের সাইবার বুলিং বলেন বা অর্গানাইজেশন বুলিং বলেন, জেন্ডার ডিসক্রিমিনেশন বলেন, যাই বলেন না কেন, এই জিনিসগুলোকে আপনি একদিনে বাস্তবায়ন করতে পারবেন? পারবেন না। আপনি এটাকে বাস্তবায়ন করতে মিনিমাম আপনার 1 বছর লেগে যাবে যদি আপনি পুরোপুরিভাবে এটার সাথে কানেক্টেড থাকেন। সো এই যে ছোট ছোট প্ল্যানগুলো আপনি নিলেন, এগুলো কার অন্তর্ভুক্ত? শর্ট টার্ম প্ল্যান। তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে কি 3টা বোঝাতে পারবো না? যখন আপনারা এটা লিখবেন তখন একটা উদাহরণের মাধ্যমে 3টা টাইপস বোঝানোর ট্রাই করবেন। তাহলে আপনারা প্রথমে যেটা করেছেন সেটার হেডলাইন কি ছিল? ইকোনমিক সিস্টেম। এই যে এখনই গুলিয়ে ফেলছেন। প্রথমটা কি ছিল? ইকোনমিক সিস্টেম। আর এটা কি? ইকোনমিক প্ল্যানিং। একটা ইকোনমিক সিস্টেম, একটা ইকোনমিক প্ল্যানিং। মনে থাকবে? এটা তুলে আপনাদের কাছে হয়তো বা ডিফারেন্ট চাওয়া হতে পারে যে ইকোনমিক প্ল্যানিং এবং ইকোনমিক সিস্টেমের ডিফারেন্সগুলো কি। দুইটারই কিন্তু ধরন 3টা। আপনারা কেন গুলিয়ে ফেলেন? দুইটারই ধরন কি? 3টা। কিন্তু আপনাকে বুঝতে হবে একটা টাইপ, একটা প্ল্যানিং। ওকে, তাহলে এটা কিন্তু আমাদের জানা। ইকোনমিক সিস্টেম আরেকবার বলবো। ইকোনমিক সিস্টেম হচ্ছে আপনি আসলে কোন নিয়মে আপনার ইকোনমিক প্রোডাক্টগুলোকে ডিস্ট্রিবিউট করছেন, প্রোডাকশন করছেন বা প্রাইসগুলো নির্ধারণ করছেন, এটার একটা ওয়ে। এটার মধ্যে 3টা ওয়ে। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে মার্কেট ইকোনমি। পরে এসেছেন। আচ্ছা, প্রথমটা হচ্ছে মার্কেট ইকোনমি। মার্কেট ইকোনমিতে কি হয়? প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, প্রাইস এগুলো ঠিক করে প্রাইভেট সেক্টর, মানে আপনি নিজে। আর আপনার হচ্ছে কমান্ড ইকোনমি। কমান্ড ইকোনমির মধ্যে আপনি কতটা প্রডিউস করবেন, কতটা ডিস্ট্রিবিউট করবেন, কি প্রাইস নির্ধারণ করবেন, সবগুলো ঠিক করে গভর্নমেন্ট। আর হচ্ছে মিক্সড ইকোনমি, দুইটার সংমিশ্রণ। এখানে আপনার গভর্নমেন্টও ঠিক করবে, প্রাইভেট সেক্টরও ঠিক করবে, দুজন মিলে কাজ করবে। ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার দেখেন ইকোনমিক ডেভেলপমেন্ট এন্ড ইনিশিয়েটিভ। ওকে, আমরা এটা আগে দেখি। বাংলাদেশ as we want to see। বলেন তো আপনারা বাংলাদেশকে কেমন দেখতে চান? বাংলাদেশের ইকোনমিকে
সবসময় কি দেখতে চাই? ডেমোক্রেসি এবং ইফেক্টিভ পার্লামেন্ট, যেখানে আমরা কি বলেছি স্বয়ংসম্পূর্ণ কি মানে হচ্ছে আপনার ইকোনমিতে অভাব কম থাকবে, আপনি যেটা চাচ্ছেন সেটা পাচ্ছেন। সো এটা হতে একটু সময় লাগে। আচ্ছা দেখেন প্রথমটা বলেছে ডেমোক্রেসি এন্ড ইফেক্টিভ পার্লামেন্ট। আমরা সবসময় কি চাই যে আমরা নির্বাচনের মাধ্যমে একটা সরকার নিয়ে আসবো এবং সেই সরকার কি করবে? জনগণের হয়ে কাজ করবে, যেখানে পুরোপুরি ডেমোক্রেসি প্র্যাকটিস করা হবে। সেকেন্ড ওয়ান দেখেন পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক, ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার এন্ড পিপলস পার্টিসিপেশন। ওকে, এই যে আপনারা ক্লাসরুমে পার্টিসিপেট করছেন, আমি আপনাদেরকে সুযোগ দিচ্ছি কথা বলার, এটা কি পার্টিসিপেশন। আপনি যখন ডেমোক্রেসি প্র্যাকটিস করবেন তখন পার্টিসিপেশন আপনাকে নিশ্চিত করতে হবে। আপনাকে জনগণের থেকে তাদের মতামত নিতে হবে যে আপনি কিভাবে ইকোনমিটা চালালে ইকোনমি আরো ভালো হতে পারে, আপনি প্রোডাক্ট ডিস্ট্রিবিউট কিভাবে করলে, প্রোডাকশন কিভাবে করলে ইকোনমিতে একটা ব্যালেন্স থাকবে, সবাই এখানে প্রপার ফুড, নিউট্রিশন অথবা যা প্রয়োজন সবাই ঠিকঠাকভাবে পাবে, তাদের যে মৌলিক অধিকার সেগুলো পূরণ হবে। সো এখানে কি করতে হবে? পাওয়ারটাকে ডিসেন্ট্রালাইজেশন করে দিতে হবে। আচ্ছা একটা জিনিস চিন্তা করে দেখেন, আমাদের গভর্নমেন্টের কথা চিন্তা করেন, সেখানে কি পাওয়ারটা একজনের কাছে কপিগত থাকে নাকি হচ্ছে দেখবেন যে প্রত্যেকটা জেলায় জেলায় আলাদা করে কিন্তু এমপি মানে নির্বাচিত হয়। সো আপনি যদি আলাদা আলাদা এমপি না দেন তাহলে আপনি সবকিছুকে একসাথে কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। এই যে পাওয়ারটাকে ডিসেন্ট্রালাইজ করে দেওয়া হচ্ছে, একটা জায়গায় সেন্টার করে কিন্তু রাখা হচ্ছে না। এই যে ডিসেন্ট্রালাইজেশন যে চলে, এটাই কি আমাদের প্র্যাকটিস করতে হবে। এই ফ্রেমওয়ার্কের মধ্যে যদি আপনি আসেন তাহলে কি হবে? আপনি এক একটা রিজিয়নকে খুব সুন্দরভাবে ডেভেলপ করতে পারবেন, যার আন্ডারে দিয়ে দিবেন সে ওই রিজিয়নটাকে ডেভেলপ করবে। আপনি ইন্ডিয়ার কথা চিন্তা করে দেখেন, ওদের কিন্তু অনেকগুলো প্রদেশ, তো ওদের পলিটিক্যাল সিস্টেমটা এরকম যে একদম সেন্ট্রালি কেউ এটাকে ওন করে না, সেন্ট্রালি ওন করলেও এদের পাওয়ারটা কি হয়? ডিসেন্ট্রালাইজ থাকে। প্রত্যেকটা প্রদেশে কিন্তু আলাদা আলাদা তার পাওয়ার আছে এবং এক একটা প্রদেশের পাওয়ার একটা প্রধানমন্ত্রীর সমান। ঠিক আছে, মানে আপনি যদি বাংলাদেশের কথা চিন্তা করে দেখেন তাহলে একজন প্রধানমন্ত্রীর সমান পাওয়ার ওখানে কিন্তু একজন মুখ্যমন্ত্রী। ঠিক আছে, প্রত্যেকটা দেখবেন প্রদেশে মুখ্যমন্ত্রী আছে এবং ওটা আলাদা করে নির্বাচন হচ্ছে। সুতরাং আমাদের এই ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার থাকতে হবে, এটা আমরা চাই বা দেখতে চাই। এবার দেখেন গুড গভর্নেন্স থ্রু এস্টাবলিশিং রুল অফ ল এন্ড অ্যাভয়েডিং পলিটিক্যাল পার্টনারশিপ। এমন একটা ইকোনমি আমরা ডিজার্ভ করি বা আমরা দেখতে চাই যেখানে আমাদের লয়ের প্র্যাকটিসটা ঠিকভাবে হবে। ধরেন আপনি খুব সাধারণ একজন মানুষ, আপনি একটা আপনার কোনো একটা অধিকারের জন্য আপনি গেলেন, সেখানে আপনাকে কোনোভাবেই ডিপ্রাইভ করা হবে না, এখানে সবাইকে সমানভাবে দেখা হবে, এখানে কোনো ধরনের পলিটিক্যাল পার্টনারশিপ কাজ করবে না। যে কোনো পলিটিক্যাল পার্টিই থাকুক, আপনি জনগণ মানে আপনি জনগণ, আপনার অধিকার নিশ্চিত করার দায়িত্ব যে কোনো পক্ষে, যে গভর্নমেন্ট থাকবে তার দায়িত্ব জনগণের অধিকার নিশ্চিত করা। ওকে, এবার দেখেন ট্রান্সফরমেশন অফ পলিটিক্যাল কালচার। বলেন তো আমরা সবাই কি চাই? যে পলিটিক্যাল কালচারটা এরকম হবে খুব স্মুথ। দেখেন পলিটিক্যাল পার্টি চেঞ্জ হবে, এটাই স্বাভাবিক, একটা পার্টি কিন্তু অনেক বছর থাকবে না। এখন এই যে একটা পার্টির পর আরেকটা পার্টি আসছে, এই গ্যাপের মধ্যে কোনো ধরনের সহিংসতা যেন না হয়। এবং দেখবেন যে বিশ্বের অনেক দেশেই নির্বাচন এরকম হয় যে আগে যে ক্ষমতায় থাকে এবং পরে যে ক্ষমতায় আসে দুইজনের মধ্যে পার্টনারশিপ অনেক ভালো থাকে। আগের কাজগুলো সে পরের জনকে বুঝিয়ে দিচ্ছে বা তারা একত্রিত হয়ে কোলাবোরেটিভ ওয়েতে কাজ করছে। আমরা এরকম একটা ইকোনমি চাই। ওকে, এবার দেখেন সোসাইটি ফ্রি ফ্রম করাপশন। এটা কে না চায়? আপনার সোসাইটিতে কোনো ধরনের করাপশন থাকবে না, এটাই আমরা ডিজার্ভ করি। কারণ করাপশন যেখানে বেশি সেখানে কি হয়? আপনার কস্ট বেশি হয়, কস্ট বেশি হলে সকল জিনিসের প্রাইস বেড়ে যায়, আলটিমেট কাস্টমাররা সেখানে ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, এরপর দেখেন এম্পাওয়ারমেন্ট এন্ড ইকুয়াল রাইটস ফর উইমেন। অবভিয়াসলি একটা ইকোনমি তখনই ডেভেলপ হবে যখন আপনি ছেলেদের এবং মেয়েদের অধিকার সঠিকভাবে নিশ্চিত করতে পারবেন। কাউকে ডিপ্রাইভ করে কখনো ইকোনমি ডেভেলপ করা যায় না, কারণ আমাদের দেখবেন যে খুব বড় একটা পোরশন কিন্তু ফিমেল, খুব বড় একটা পোরশন মেয়ে। সো আপনি কোনো একটা পক্ষকে ডিপ্রাইভ করে আরেকটা পক্ষকে আপনি জাগ্রত করতে পারবেন না। ঠিক আছে, এবার দেখেন ইকোনমিক ডেভেলপমেন্ট এন্ড ইনিশিয়েটিভস। এটা কি বলেছে যে আপনি যখন একটা ইকোনমিক ডেভেলপমেন্ট চাবেন তখন প্রত্যেকটা জায়গা থেকে নিজে ইনিশিয়েটিভ নিতে হবে। আপনি ওই যে গতকালকে যে উদাহরণটা আপনাদেরকে দিলাম গত ক্লাসে, যে আপনি চাইলেই বাইরে যখন যান একটা চিপস খান, একটা বিস্কুট খান, আপনি প্যাকেটটা বাইরে ফেলে দেন, কিন্তু আপনার নিজ নিজ জায়গা থেকে যখন আপনি চিন্তা করবেন আমি প্যাকেটটা ব্যাগেই রাখি, খুব বেশি জায়গা কিন্তু নিচ্ছে না, এটা আমি বাসায় নিয়ে
ঝুড়িতে ফেলবো বা ডাস্টবিনে ফেলবো। এই যে নিজে নিজে ইনিশিয়েটিভ নিচ্ছেন, আপনি কিন্তু আপনার ইকোনমিকে ডেভেলপ করছেন। এরকম করে দেখেন 10 জন নিলেই তো আমার 10টা প্যাকেট কমে যাচ্ছে, তাই না? আপনি ধরেন নিজ থেকে উদ্যোগ দিলেন, আপনি 5টা গাছ লাগাবেন। এরকম করে 10 জন লাগালে কতগুলো গাছ হয়? এভাবে করেই কিন্তু ইকোনমির ডেভেলপমেন্ট হয়। এখন আপনি চিন্তা করতেই পারেন যে সবাই তো করছে না, আমি একা করলে কি এমন ডেভেলপমেন্ট হবে? কিন্তু এরকম একজন একজন করে কি হয়, বিন্দু বিন্দু করে একটা মহাসিন্ধু হয়ে যায়। এই জন্য নিজের জায়গা থেকে সচেতন থাকতে হবে। আপনারা যখন বাইক চালান বা গাড়ি চালান, এটা আমাদের খেয়াল রাখতে হবে যে স্কুলের সামনে দিয়ে আমি যাচ্ছি, একটা হসপিটালের সামনে দিয়ে যাচ্ছি, আমি জোরে হর্ন না দিই। কিন্তু আমার ঢাকা সিটিতে এমনিতেই যাব, আমি একটা গাড়ির পিছনে আছি, বারবার হর্ন দিলেও কি গাড়িটা সরবে? সরবে না। সুতরাং আপনি তখন যদি হর্নটা না বাজান, দ্যাট মিনস আপনি ইকোনমির ডেভেলপমেন্ট নিজেই করছেন, একটা মানুষকে আপনি সুস্থ রাখছেন। এই হর্ন শুনে অনেকে দেখবেন যে কানের পর্দা হচ্ছে ফেটে যায়, অনেক জোরে যদি হর্নের শব্দ শুনে। ছোট বাচ্চারা ওরা অনেক জোরে হর্নের শব্দ শুনলে ওদের কানের পর্দা যেহেতু খুব পাতলা থাকে, এটা হচ্ছে নিতে পারে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে চিন্তা করে দেখেন, আপনি নিজের জায়গা থেকে এই যে আমরা রাস্তাঘাটে দেখবেন যে মন চাইলেই থুতু ফেলে দিচ্ছি, খুবই নর্মাল একটা বিষয়, তাই না? বাট খুব অকওয়ার্ড। আপনি পৃথিবীর অন্য কান্ট্রিতে একটু গিয়ে দেখেন, একটু অ্যানালাইসিস করে দেখেন যে ওদের জন্য এই জিনিসটা কতটা মানে অকওয়ার্ড একটা সিচুয়েশনে ফেলে দেয়। আপনি চাইলেই একটা জায়গার মধ্যে আপনার থুতু ফেলতে পারছেন না, আপনার একটা নির্দিষ্ট জায়গা থাকবে, আপনাকে ওটা মেনটেন করতে হবে। সুতরাং আমার নিজের ইকোনমির ডেভেলপমেন্ট আমি নিজেই করতে পারি। আমি নিজে দুর্নীতি করব না, আমাকে কে দুর্নীতি করাবে? আমি নিজে করাপশনের মধ্যে যাব না, আমাকে কে ইনফ্লুয়েন্স করবে করাপশনে যাওয়ার জন্য? সো আপনি সমাধান হন, দেখবেন যে আরো 10 জন সমাধান হবে। আপনি যখন একটা আঙুল অন্য কারো দিকে দিচ্ছেন, বলেন তো বাকি 4টা আঙুল কার দিকে থাকছে? একটু ট্রাই করে দেখেন তো, আমার দিকে আপনারা একটু দেখেন তো, কয়টা? 4টা আঙুল আপনার দিকে থাকছে, একটা আঙুল আমার দিকে আসছে। তার মানে আপনাকে বুঝতে হবে, যে আমি যখন অন্যের অন্যায়টা দেখি, আমার নিজের অন্যায় আগে দেখতে হবে। এই 4টা আঙুল আমার দিকে নির্দেশ করছে যে আমার অন্যায়টা আগে খুঁজে বের করি, অন্যের অন্যায় দেখার আগে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন বাংলাদেশ ইন দ্য গ্লোবাল অ্যারেনা। এটা আমরা বাংলাদেশকে কোথায় দেখতে চাই? গ্লোবালি বাংলাদেশ ডেভেলপ করছে, এটা আমরা দেখতে চাই। আমি গ্লোবালাইজেশনের যুগে এসে যে দেশে গিয়ে আমি বাংলাদেশের নাম বলি না কেন, বাংলাদেশকে যেন একটা ন্যূনতম পর্যায়ে আমরা দেখতে পারি। অ্যাজ আ বাংলাদেশি স্টুডেন্ট, অ্যাজ আ বাংলাদেশি, আমাদেরকে যেন ওই সম্মানটা দেওয়া হয় অন্য কান্ট্রিতে, আমরা সেভাবে নিজেদেরকে ডেভেলপ করতে চাই। ঠিক আছে? আচ্ছা, দেখেন এই ডেভেলপমেন্টগুলো একদিনে হয় না, আস্তে আস্তে করতে হয়। ঠিক আছে? ওকে, এই পয়েন্টগুলোতে কারো কোনো সমস্যা আছে? কে বলবেন? পেছন থেকে কেউ? এই পয়েন্টগুলোতে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, আর একটা পয়েন্ট মেবি আপনাদের বাকি।